রোমানিয়ার গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে সেই শত শত বছরের পুরনো অ্যাবে, এক নিঃসঙ্গ পরিত্যক্ত ধর্মীয় স্থাপনা। তার পাথরের গায়ে জমে থাকা শ্যাওলা আর ফাটলগুলো যেন বলে দিচ্ছে এখানে অনেক কিছু ঘটেছে, যেগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। দেয়াল জুড়ে ঝুলে থাকা পুরনো কুরুশগুলো অদ্ভুতভাবে কাঁপছে। বাতাসটা ভারী, এমন ভারী যেন শ্বাস নিতেও ভয় করে। দূরে কোথাও একটা ঘন্টার শব্দ শোনা যায়, ধ্বনিটা যেন সময়কে থামিয়ে দিয়েছে। আর সেই রাতেই অ্যাবের ভেতরে এক অন্ধকার করিডোরে ধীরে ধীরে হেঁটে চলেছে দুইজন নান। তাদের মুখ ঢাকা, হাতে প্রার্থনার মালা, কিন্তু তাদের চোখে আতঙ্ক, এক নিঃশব্দ আতঙ্ক, যেন কেউ তার পেছনেই আছে, নিঃশ্বাস নিচ্ছে ঘাড়ের ওপরে। ঠিক সেই মুহূর্তেই এক বিকট আর্তনাদ, আর এরপরেই এক ঝাঁপ। নানের আত্মহত্যায় নিন্দার ঝড়, কিন্তু সেই জায়গা জুড়ে কিছু অলৌকিকতার উপস্থিতি টের পাওয়ায় একজন প্রিস্ট আর একজন সিস্টারকে ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয় রোমানিয়াতে, এবং সেখান থেকেই শুরু হয় তাদের অন্ধকারের উদ্দেশ্যে পদযাত্রা। এক কনভেন্টে, যেটা ঈশ্বরের উপাসনার স্থান নয় বরং শয়তানের বাসস্থান। দি কনজিউরিং ইউনিভার্সের চতুর্থতম মুভি দ্য নান। সাথে আছি আমি ইমন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। আশা করি শেষ অবধি থাকবে, কেননা মুভি শেষে কিছু অজানা তথ্য রয়েছে। তো ঘটনা শুরু করা যাক। এই ঘটনার সূত্রপাত 1952 সাল থেকে। রোমানিয়ার সেন্ট কার্টার এক অ্যাবি। সেদিনের রাতটা ঘন কুয়াশার আবরণে এক গা ছমছমে পরিবেশ। কনভেন্টের ভেতরে এক পরিত্যক্ত গোপন পথে এগিয়ে চলল দুইজন নান, জেসিকা এবং ভিক্টোরিয়া। তারা কোনো এক বিষয় নিয়ে খুবই চিন্তিত, তাই সংশোধনের জন্যই এখানে আসা। হাঁটতে হাঁটতে এক কক্ষের কাছে এসে পৌঁছায়। দরজায় স্পষ্ট রোমানিয়ান ভাষায় লেখা ফিনিথিক দিউ, যার অর্থ ঈশ্বরের সঙ্গ এই পর্যন্তই। সিস্টার জেসিকা ভিক্টোরিয়াকে বাহিরে প্রার্থনা করতে বলে ভেতরে প্রবেশ করে, এবং কিছুক্ষণের মধ্যেই এক বিকট চিৎকার। রক্তাক্ত অবস্থায় জেসিকা বাহিরে এসে ভিক্টোরিয়ার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, তুমি জানো কি করতে হবে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও। এই শয়তান পৃথিবীতে আসতে চায়, এবং এর জন্য তার একটা শরীর প্রয়োজন। এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না, না হয় সব শেষ। কথাটা বলতেই তাকে কোনো এক অজানা শক্তি ভেতরে টেনে নিয়ে যায়। চার্চের সেই হোলি ক্রস উল্টো হয়ে যায় এবং তাতে আগুন লেগে যায়। ভিক্টোরিয়া এতটাই ভয় পেয়ে যায়, যার ফলে সে গেটটা লাগাতে পারেনি। তার এই ভুল এবং শয়তান যেন তার দেহে প্রবেশ করতে না পারে, এই ভেবে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এবং দেখা যায় নানদের পোশাকে সেই শয়তানকে। সকাল হতেই ডেলিভারি দিতে আসা এক যুবক অ্যাবের বাহিরে নানের ঝুলন্ত দেহ দেখতে পায়। নানের এই আত্মহত্যার ঘটনা গ্রামে এবং শহরে নিন্দার ঝড় ওঠায়। ভ্যাটিকানের প্রিস্টরা বেশ চিন্তিত, কেননা নানের আত্মহত্যায় মানুষদের চার্চ থেকে বিশ্বাস হারিয়ে যাবে। উচ্চপদস্থ বিশপ, যিনি ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকর্তাদের মধ্যে একজন, সে এই ঘটনার তদন্তের জন্য ফাদার বার্ককে ডেকে আনে। তাদের কাছে এই নানের আত্মহত্যার ঘটনাটা বেশ সন্দেহজনক, কারণ সেই পরিত্যক্ত অ্যাবি নিয়ে লোকালসদের মাঝে অনেক গুজব ছড়িয়ে আছে। এই তদন্তের জন্য তার একজন মেয়ে দরকার, কারণ কনভেন্টের ভেতরে ছেলেদের প্রবেশ নিষেধ। তাই বিশপ তাকে একজন সিস্টারকে সাথে করে নিয়ে যেতে বলে, যার নাম আইরিন। এখনও অবধি সে সন্ন্যাসী হওয়ার শপথ গ্রহণ করেনি। ফাদার বার্ক রোম থেকে চলে যায় লন্ডনের এক মনেস্টারিতে। সেখানে সিস্টার আইরিনের সাথে সেন্ট কার্টার সেই অ্যাবির বিষয়ে কথা হয়। তবে জানা যায় এই কনভেন্ট সম্পর্কে সে নাকি কিছু জানে না। তবুও তাকে নিয়ে রওনা হয় রোমানিয়াতে। আজ সকাল সকাল দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে সেই ডেলিভারি বয়ের। গেট খুলতেই ফাদার বার্ক আর সিস্টার আইরিনকে দেখতে পায়। সুন্দরী মেয়ে দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়। শুরু হয় ফ্লার্টিং। তার নাম জানতে চাইলে সে জানায় তাকে ভালোবেসে লোকেরা ফ্রেঞ্চি বলে ডাকে। ফাদার বার্ক সোজা কথায় আসে যে তারা চার্চ থেকে এসেছে এবং এই অ্যাবির ব্যাপারে জানতে চাচ্ছে। ইনি হচ্ছেন সিস্টার আইরিন। সে যে একজন সিস্টার তা জানতে পেরে তার ব্যবহারের কারণে একটু লজ্জায় পড়ে যায়।
ফ্রেঞ্চির কাছ থেকে জানতে পারে সেই অ্যাবের জন্য কাজ করে। সাধারণত প্রতিদিনের মতোই সে নিত্যদিনের খাদ্য সামগ্রী ডেলিভারি করতে গিয়ে এই ঘটনার সাক্ষী হয়। ফাদার বার্গ সেখানে যেতে চাইলে সে জানায় এই গ্রামে অ্যাবির নাম কেউ শুনতেও চায় না। কয়েক দশক ধরে এই অ্যাবির সাথে গ্রামের মানুষের কোনো সম্পর্ক নেই। অ্যাবির নাম শুনতেই থুতু নিক্ষেপ করে। তবে এখন তাদের সেখানে কে নিয়ে যাবে? সিস্টার আইরিন অনেক রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে যায়। ফ্রেঞ্চিও আর না করতে পারে না। রওনা হয় রোমানিয়ার সেই কনভেন্টের উদ্দেশ্যে এক অন্ধকারের যাত্রায়। তাদের যাত্রা শুরু হয় ঘোড়ার ঠকঠক শব্দে এক শান্ত কুয়াশা মোড়ানো ভোরে। রোমানিয়ার দুর্গম এক পাহাড়ি অঞ্চল, যেখানে সূর্যের আলো খুব একটা ঢোকে না, আর পথ যেন অজানার দিকে নিয়ে যায়। চারিদিকে অরণ্যের গা ছমছমে নীরবতা। যাত্রার সঙ্গে সঙ্গে আবহাওয়া যেন অস্থির হয়ে ওঠে, আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন বারবার মনে করিয়ে দেয় এই পথ মোটেও সুস্থির নয়, বরং এক অজানা শক্তির সাথে সাক্ষাৎ। পথে ফ্রেঞ্চির সম্পর্কে জানা যায় সে ফ্রেঞ্চ এবং ক্যানাডিয়ান মিক্স। তার পরিবার এখানে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বর্ণের খোঁজে। এরপর ফ্রান্সে আর ফিরে যাওয়া হয়নি। এখানেই এই কনভেন্টের হয়ে টুকটাক কাজ করে। দীর্ঘ যাত্রা শেষে তারা কনভেন্টের কিছুটা দূরেই নেমে পড়ে, কেননা সেখানে কোনো পশু অবধি যেতে চায় না। চার্চ থেকে আদেশ এই জায়গাটা এখনও পবিত্র আছে কিনা তা দেখতে। তবে ফ্রেঞ্চি জানায়, আমার কাছে শোনেন, এই জায়গাটা অপবিত্র, এতটাই অপবিত্র যে গ্রাম থেকে কয়েকজন মহিলা এবং অসংখ্য শিশু এই কনভেন্টের এখান থেকে নিখোঁজ হয়েছে, এবং এরপর থেকে গ্রামের সবাই এই কনভেন্টের নাম শুনতেই থুতু নিক্ষেপ করে। তাছাড়া লোকমুখে শোনা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোমা নিক্ষেপের কারণে প্রায় কয়েকদিন যাবৎ এই কনভেন্টের জমি অস্বাভাবিকভাবে কাঁপছিল। তবে আমার মনে হয় এই কনভেন্টের বাইরে এই ক্রসগুলো শয়তানকে ভেতরে আটকে রেখেছে, না হয় কবেই বেরিয়ে যেত। তাছাড়া গত কয়েক বছর ধরে এখানে ডেলিভারির কাজ করছি, আজও অবধি এখানে কোনো নানকে দেখিনি, কিন্তু এই প্রথমবার কাউকে দেখলাম। বার্গ বলে, ওই লাশটা কোথায় রেখেছো তুমি? ফ্রেঞ্চি জানায়, ডেড বডিটা আইস হাউসে রেখে দিয়েছি। তবে সেখানে যাওয়ার পরে ফ্রেঞ্চি কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এই ডেড বডিটা সে শুইয়ে রেখেছিল, কিন্তু এখন এসে দেখছে তা বসে আছে। এরই সাথে মনে হলো পাশ দিয়ে কেউ হেঁটে গেল। বার্গ তা খেয়াল করলেও পাত্তা দেয় না। ভিক্টোরিয়ার ডেড বডি থেকে একটা চাবি পায়, সেটা রেখে তাকে কবরস্থ করে ফেলে। নজর যায় কবরের পাশে বেল লাগানো। জানা যায় এই প্রথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেই শুরু, কেননা গণকবর দেওয়ার ফলে মাঝে মধ্যে ভুলবশত জীবিতদের কবর দেওয়া হতো। তাই লাশের সাথে বেলটা বেঁধে কবর দেওয়া হতো, যেন জীবিত থাকলে বেল বেজে ওঠে। তারা সেই আত্মহত্যার ঘটনাস্থলে গেলে দেখতে পায় রক্তটা এখনও সতেজ, অথচ মৃত্যু হয়েছে আরও কয়েকদিন আগেই। কনভেন্টের ভেতরে প্রবেশ করলে আইরিন এক কালো পোশাক পরিহিত মহিলাকে দেখতে পায়। রাগী স্বরে বলে উঠল, তোমরা কেন এসেছো এখানে? সে তার কাছে পরিচয় দেয়, আমি অ্যান্থনি বার্গ, আর ইনি হচ্ছেন সিস্টার আইরিন। সেই মহিলা জানায় উনি মাদার সুপিরিয়র, মানে এই কনভেন্টের হেড। তবে চমকে দিয়ে সে আইরিনকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন এসেছো এখানে, যে কিনা এখনও অবধি শপথ পর্যন্ত গ্রহণ করেনি। ফাদার বার্গ জানায় যে কিছুদিন আগে এখানে একজন নানের আত্মহত্যায় ভ্যাটিকানের প্রিস্টরা বেশ চিন্তিত, তাই আমাদের এখানে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মাদার সুপিরিয়র তা জানে না। তাই ফ্রেঞ্চি তাকে বলে, বাইরে আমরা তার মৃতদেহ পেয়েছিলাম। কিন্তু আগ বাড়িয়ে মাদার সুপিরিয়র জানায়, তো কাকে জিজ্ঞেস করে এই নানকে কবর দিয়েছ? তার এই রাগান্বিত মেজাজ দেখে বার্গ ফ্রেঞ্চিকে একটু বাইরে যেতে বলে। সে জানায়, আজকে কোনো কথা বলতে পারবো না, প্রেয়ার্সের সময় হয়ে যাচ্ছে। তোমাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর তোমরা কালকে পেয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই গেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো অনেকের হয়তো অ্যাবি অথবা কনভেন্ট শব্দ নিয়ে সমস্যা হচ্ছে। অ্যাবি আর কনভেন্ট একই শব্দ। অ্যাবি হচ্ছে যেখানে নানরা থাকে এবং এখানে বাইরের লোক প্রবেশ নিষেধ, সে হোক মেয়ে অথবা ছেলে। একমাত্র যারা ঈশ্বরের রাস্তায় সারা জীবনের জন্য সংসার, সম্পত্তি, দুনিয়াবি চাহিদা আর পরিবার ছেড়ে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে শপথ গ্রহণ করে, তারাই এখানে আসতে পারবে। তবে মাদার সুপিরিয়র তাদের জানায়, অ্যাবির মধ্যেই একটা লজ আছে, আজকের রাতটা তোমরা সেখানেই কাটাতে পারো। তারা সেই লজে গিয়ে পৌঁছায় এবং ফ্রেঞ্চিকে বলে, তোমার গ্রামে যেতে বেশ দেরি হয়ে যাবে, রাস্তাও বেশি একটা নিরাপদ নয়, এর চেয়ে ভালো তুমি এখনই রওনা হও। এই কনকনে শীতের রাতে হ্যারিকেন নিয়ে গন্তব্যে এগিয়ে চলল ফ্রেঞ্চি।
নজর কাড়ল এই ঘন কুয়াশার মাঝে এক নানকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে। এই, ওখানে কে? কোনো সাড়া নেই। একটু কাছে পৌঁছাতেই লক্ষ্য করে সেই নান ফাঁস দেওয়ার দড়ি নিয়ে হেঁটে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই হাওয়ায় বিলীন হয়ে যায়। ঠান্ডায় নিঃশ্বাস ভারী হয়ে আসে এবং ভেতরে ভয় প্রবেশ করে। মনকে বোঝাতে পারছে না যে এটা কি অতিপ্রাকৃত বিষয় নাকি আবারও কোনো নানের আত্মহত্যা হবে। তাকে বাঁচানোর জন্যই সে হ্যারিকেনের এই নিভু নিভু আলোয় খুঁজছে। কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যেই ফাঁস দিয়ে কোনো এক অবয়ব তার উপর ঝুলে পড়ে। হ্যারিকে নিয়ে কোনো মতে প্রাণপণে সেখান থেকে পালাতেই যাবে, ঠিক সামনেই নজর যায় সেই অবয়ব দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই সে উধাও। সে সুরক্ষার জন্য কবর থেকে একটা হোলি ক্রস উঠিয়ে নেয়। অন্যদিকে লজে আইরিন একটা ফটো দেখতে পায়, যেখানে সিস্টার শার্লেটকে দেখা যায়। ডিনারে বসলে ফাদার বার্কের সাথে তার কথা বলতে বলতে উঠে আসে কিছু অজানা তথ্য। আইরিন জানায় সে প্রায়ই উদ্ভট স্বপ্ন দেখে, যা খুবই ভয়ানক। কিন্তু স্বপ্নের শেষ মুহূর্তে সে মাদার ম্যারিকে দেখতে পেত এবং স্বপ্নের মধ্যেই সে বারবার একই কথা বলে, মাদার ম্যারি আমাকে সঠিক পথ দেখাবেন। বিষয়টা ঐশ্বরিক হওয়াতে কনভেন্টের সবাই আস্তে আস্তে এই বিষয়টা জানতে লাগলো এবং এই স্বপ্নের কথা বিশপও জানে। হয়তো এই কারণেই আমাকে সে এখানে পাঠিয়েছে। তার এই কথা শুনতে পেয়ে বার্কের অতীতের কথা মনে পড়ে যায়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনা। তখন আমি লিওন শহরে প্রিস্টের দায়িত্বে ছিলাম। তোমার মতোই একটা ছেলে দুঃস্বপ্ন দেখত, কিন্তু তার দুঃস্বপ্ন ছিল অন্য রকমের। তার ভেতরে এক অপশক্তির প্রভাব ছিল। ছেলেটার নাম ছিল ড্যানিয়েল। চার্চ থেকে অনুমতি পাওয়ার পর আমি তার উপরে এক্সোরসিজম করা শুরু করি, কিন্তু আমার ইচ্ছে ছিল না তার উপরে এক্সোরসিজম করার, কেননা তাকে শয়তান এমনভাবে বশ করে ফেলেছিল যে ভারী মাত্রায় এক্সোরসিজম করার ফলেই ছোট বাচ্চাটা তা আর নিতে পারেনি। সে কিছুদিন পরেই মারা যায়। আমার এই ভুলের কারণে এই আফসোসটা এখনও অবধি আমাকে ভেতর থেকে কুরে কুরে খায়। সেদিন রাতে বার্ক ঘুমন্ত অবস্থায় বাড়িতে কারো পায়ের শব্দ অনুভব করে। এর উৎস খুঁজতে খুঁজতে বাহিরে পৌঁছালে দেখতে পায় একটা ছোট বাচ্চাকে। দেখে তার কাছে কিছুটা চেনা চেনা লাগছিল, তাই তার পিছু নিতে শুরু করে। হাঁটতে হাঁটতে চলে যায় কবরস্থানের কাছে। দেখতে পারে ছেলেটা অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে গা গলাচ্ছে। ছেলেটা আর কেউই নয় বরং ড্যানিয়েল, যে কয়েক বছর আগেই এক্সোরসিজমে মারা গেছে। তার কাছাকাছি যেতেই এক অলৌকিক কাণ্ড। তার মুখ থেকে এক সাপ বেরিয়ে বার্ককে ধাওয়া করলে সে কফিনের মধ্যে পড়ে যায়। বার্ক এখন বন্দি কফিনে। আগে থেকে এই সমাধিতে তার নাম লেখা। তার চিৎকার কেউই শুনতে পাচ্ছে না। নিঝুম রাতে কবর থেকে শুধু কেবল বেলের শব্দই শোনা যাচ্ছে। এক দমকা হওয়ায় আইরিনের ঘুম ভাঙে। বাহির থেকে কিছু একটা শব্দ পাওয়াতে উঠে হ্যারিকেনে আগুন জ্বালিয়েই খোঁজ করতে শুরু করে। কোনো অজানা শক্তি তার পিছু করছে। হাঁটতে হাঁটতে কনভেন্ট থেকে বাইরে এসে চলে যায় চার্চে, যেখানে অনেক নান এই গভীর রাতে প্রার্থনা করছে। নজরে পড়ে এক ছায়া, ক্রমশই বড় থেকে ছোট হতে লাগলো। আইরিন কিছুটা বুঝে ওঠার আগেই তখন আয়নায় তাকায়। তার সামনে চেহারাবিহীন এক নান, কিন্তু পেছনে ঘুরতেই সেখানে কেউ নেই। এরপর আইরিন খুবই সাহসী। এইসবে তোয়াক্কা না করে সে বাইরে চলে আসে। হঠাৎ বাতাসে ভেসে আসা বার্কের আর্তনাদ শুনতে পায়। যখন কবরস্থানে গিয়ে পৌঁছায়, সেই শয়তান আইরিনকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কবর থেকে বেলের শব্দ আসছে ঠিকই, কিন্তু সবগুলো থেকে এখন কোনটাতে বার্ক রয়েছে সে বুঝে উঠতে পারে না। আইরিন শুরু থেকেই বলেছিল সে স্বপ্ন দেখত যে মাদার ম্যারি তাকে সাহায্য করে। সে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আধ্যাত্মিক অনুভূতির জন্য ফাদার বার্কের কবরের সন্ধান পায়। কিন্তু হাতে বেশি সময় নেই। বার্ক কফিনের ভেতর থেকে বেল বাজাচ্ছে, কিন্তু এই কফিনে সে একা নয় বরং এক মৃত লাশ, যে তাকে শেষ করতে চাচ্ছে। সঠিক সময়ে আইরিন তাকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কবর থেকে উঠতেই সেই কঙ্কালের সাথে কিছু বই দেখতে পায়। বার্ক সেই বইগুলো সাথে করে নিয়ে চলে আসে। পরদিন তারা চলে যায় কনভেন্টে। তবে লক্ষণীয় বিষয়, সদর দরজার সামনে আজকেও রক্তগুলো টাটকা, এরই সাথে গতকালের চেয়েও বেশি। ভেতরে প্রবেশ করে কনভেন্টের দরজার সামনে দাঁড়িয়ে বার্ক মাদার সুপিরিয়রের কাছে জিজ্ঞেস করছে, আজকে কি জিজ্ঞাসাবাদ করা যাবে?
সাথে সাথেই দরজা খুলে গেল এবং আইরিনকে সিস্টার ভিক্টোরিয়ার ডেড বডি থেকে পাওয়া চাবি দিয়ে সতর্ক থাকতে বলে এবং তাকে ভেতরে যেতে বলে। সিস্টার আইরিন প্রথমবারের মতো সেই পুরনো কনভেন্টের ভেতরে পা রাখে। প্রাচীন দেয়াল জোড়া যেন ইতিহাসের ভারে নুয়ে পড়েছে। ঝিরঝির বৃষ্টি আর করিডোর জুড়ে নীরবতা, যেন শতাব্দীর গভীর নিস্তব্ধতা সেখানে জমে আছে। এই নিস্তব্ধ পরিবেশে কনভেন্টটি কেবল ধর্মীয় স্থান নয়, বরং এক রহস্যময় নিঃসঙ্গতা আর অজানা আতঙ্কে ঘেরা এক প্রাসাদ। আইরিন হঠাৎ এক নানের ঝলক দেখতে পায়, তবে তাকে দেখেই সে গা ঢাকা দেয়। পিছু নিতে নিতে উপাসনাগারে গিয়ে পৌঁছায়। পবিত্র স্থানে এক বাদরের উপস্থিতি যেন খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। সামনেই এক সিস্টার প্রার্থনায় মগ্ন। পেছন থেকে ডাক দিতে গেলে এক নান এসে তাকে আটকে দেয় এবং জানায় এই কনভেন্টে আমাদের 24 ঘন্টা প্রার্থনা একজনের পর একজন ক্রমাগত চালিয়ে যেতে হয়, তাই দয়া করে এতে বাধা সৃষ্টি করবেন না। অন্যদিকে গতকাল রাতের ঘটনায় কোনো মতে ফ্রেঞ্চি নিরাপদে গ্রামে ফিরে আসে। বারে বসে ড্রিঙ্কস করছে আর ভাবছে গতকাল রাতের কথা। বারে এক মহিলা আয়না ঢেকে দিচ্ছে কোনো এক অজানা কারণে। বারটেন্ডারকে জিজ্ঞেস করলে জানতে পারে ওই মহিলার 12 বছরের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাছাড়া এক ছেলে হঠাৎ করেই অন্ধ হয়ে গেছে। আরেক লোক নাকি গ্রাম থেকেই নিখোঁজ। তার মতে যাই কিছু আছে ওই কনভেন্টের ভেতরে, সেই শয়তান গ্রামবাসীকে অভিশপ্ত করছে এবং কনভেন্টের নাম নিতেই আবারও থুতু নিক্ষেপ করে। বারটেন্ডার আরও বলে, শুনেছি কনভেন্টে নাকি একজন প্রিস্ট আর এক সিস্টার এসেছে। হতে পারে নতুন করে আরও 2 জনের মরদেহ পেতে চলেছি। কথাটা শুনে ফ্রেঞ্চি অনেকটা চিন্তায় পড়ে যায় আর চেয়ে থাকে সেই বন্দুকের দিকে। বার্গ সেই কবর থেকে পাওয়া বইগুলো পড়ে জানতে পারে এক ডিমনের সম্পর্কে, যার নাম ভ্যালেক। এই বিষয়ে এন্ডিংয়ে ডিসকাস করব, তাই অবশ্যই ভিডিওর শেষ অবধি থাকবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনভেন্টের আসল দরজা বন্ধ হয়ে যায়। সিস্টার আইরিন এখনও কনভেন্টের ভেতরেই। সেখানে তার কথা হয় সেই নানের সাথে, যার নাম সিস্টার ওয়ানা। আইরিন থেকে সিস্টার ভিক্টোরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করলে সিস্টার ওয়ানা তার স্মরণে কিছু কথা বলে, তবে পেছনে আরেক নান দাঁড়িয়ে আছে, সংকেত দিচ্ছে সে যেন বাড়তি কথা না বলে। ওয়ানা জানায়, আমাকে ক্ষমা করবেন, আমাদের জীবন সংক্রান্ত কিছু বলতে পারবো না। তবে আইরিন এই কনভেন্টের ইতিহাস সম্পর্কে জানতে চায় এবং এখানে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। ইউরোপের একটা ইতিহাস রয়েছে, এক অন্ধকার অধ্যায়। সময়কাল সাল 500 থেকে 900। এই সময়টাকেই ডার্ক এজ বলা হয়, কারণ তখন পুরো ইউরোপ জুড়ে ছিল অশান্তি, ভয়, অজ্ঞানতা আর ধর্মীয় উগ্রতা। রোমান সাম্রাজ্যের পতনের পর চারদিকে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। মানুষের মধ্যে শিক্ষার আলো নিভে যায়। চার্চের প্রভাবে বাড়তে থাকে অন্ধবিশ্বাস, আর সেই অন্ধবিশ্বাসের আড়ালে গড়ে ওঠে কিছু গোপন কাহিনী, ঠিক যেমনটা ঘটেছিল সেই রহস্যময় অ্যাবের ভেতরে। এই কনভেন্ট অথবা অ্যাবে তৈরি করেছিল সেন্ট কার্টার ডিউক বা রাজা। শুরুতে এটা ছিল একটা রাজমহল। নিষিদ্ধ জাদুর প্রতি সে অন্ধবিশ্বাসী ছিল। ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে সে যা জ্ঞানার্জন করেছিল সে তার নিজের লেখা বইয়ে স্থান দিয়েছিল। এবং এখানে আমরা ভিউয়ার্সরা জানতে পারি ফাদার বার্গ যেদিন রাতে কবরে ছিল, যেখান থেকে সে সেই বইগুলো পেয়েছিল সেটা ছিল সেই সেন্ট কার্টার রাজার কবর। তবে প্রশ্ন আসে, সে মরল কিভাবে? রাজার উদ্দেশ্য ছিল নরক থেকে এক ভয়ানক ডিমনকে এই পৃথিবীতে আনা, যাতে করে সে আধ্যাত্মিকতার জ্ঞান আর অমরত্ব হাসিল করতে পারে। ফলে শুরু করেছিল বিভিন্ন রিচুয়াল। এক পর্যায়ে পৃথিবীর বুকেই এই সেন্ট কার্টার রাজমহলের এক গোপন কক্ষে নরকের দরজা খুলে ফেলতে সক্ষম হয়। বেরিয়ে আসছিল এক ভয়ানক অস্তিত্ব। কিন্তু ততক্ষণে চার্চের প্রধানরা গোপন সূত্রে রাজার কার্যকলাপ সম্পর্কে জানতে পারে এবং সঠিক মুহূর্তে চলে এসে রাজাকে হত্যা করে। এবং এই পোর্টাল বন্ধ করতে জিসাস ক্রাইস্টের রক্ত, যা হোলি রেলিক্স নামে পরিচিত, সেটা দিয়ে সিল করে দেওয়া হয়। সাথে চার্চের প্রধানেরা এই রাজমহলকে পরবর্তীতে কনভেন্ট হিসেবে গড়ে তোলে এবং এই অপশক্তিকে নিয়ন্ত্রণে রাখতেই যুগ যুগ ধরে কনভেন্টের নানেরা 24 ঘন্টা প্রার্থনা করে সেই শয়তানকে দমিয়ে রাখতে। এভাবেই কয়েক শতক পার হয়ে যায়। তারপর আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের এই ভয়ানক বোমাবর্ষণে এই কনভেন্টের সেই নরকের দরজা আবারও ভেঙে যায়
এবং এই শয়তানের জন্যই সিস্টার ভিক্টোরিয়াকে নিজের জীবন দিতে হয়েছে। সে আর বেশি কিছু বলতে পারে না, তখনই এক নান এসে তাকে থামিয়ে দেয়। নান বলে, তুমি এখনো শপথ গ্রহণ করনি, তো এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। সিস্টার ওয়ানা জানায় আজকে সে যেতে পারবে না, কারণ সন্ধ্যার পর গেট বন্ধ থাকে। আজকের রাতটা এখানেই কাটাতে হবে। থাকার জন্য তাকে একটা নির্দিষ্ট কক্ষ বাছাই করে দেয়। তবে রুমে প্রবেশ করতেই নজর যায় খাটের সাথে দড়ি বাঁধা। বিষয়টা সে বুঝতে পারে না। ওয়ানা চলে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে, সিস্টার, এই চাবিটা কিসের? সিস্টার ভিক্টোরিয়ার মৃতদেহ থেকে পেয়েছি। তবে ওয়ানা জানে না যে এটা কিসের চাবি। এরই সাথে যাওয়ার আগে সে বাহির থেকে গেটটা তালা লাগিয়ে চলে যায়। ফাদার বার্গ সেই বইগুলো থেকে এই রাজমহলের ব্লুপ্রিন্ট পেলে কনভেন্টে প্রবেশ করার সিক্রেট প্যাসেজ খুঁজতে শুরু করে, কেননা আইরিন একা ভেতরে, যদি তার কোনো ক্ষতি হয়। কিন্তু সে কিছুতেই পাচ্ছে না। তখনই হঠাৎ মৃদু সুরে কেউ বলে উঠল, ভেতরে প্রবেশ করার দ্বিতীয় রাস্তা তুমি পাবে না। কণ্ঠটা মাদার সুপিরিয়রের। সে তাকে জিজ্ঞেস করে, এখানে সমস্যা কি? আমার মনে হয় এই কনভেন্টের কোনো ভয়ানক ইতিহাস রয়েছে। কিন্তু মাদার সুপিরিয়র তাকে কিছুই বলে না, বরং সে তাকে বলে, যাই করো না কেন, আইরিন আর ফিরে আসবে না। অনেক দেরি করে ফেলেছ। এই বলেই যেমন থমকে গেল। হাতে থাকা মোমবাতি নিভে গেল। যখন সে তার কাছাকাছি যায়, বুঝতে পারে এটা মাদার সুপিরিয়র নয়, বরং সেই শয়তান যে কিনা তাকে ধোঁকা দিয়ে আসছিল এই অবধি। বাহিরে তখন বজ্রপাত আর বৃষ্টি। আইরিন স্বপ্ন দেখছে সে কোনো গোপন কক্ষে কারো পজিশনের মধ্যে আছে এবং মাদার ম্যারির কাছে সাহায্য চাইছে। সেই সাথে প্রথমবারের মতো স্বপ্নে সে ব্যালেককে দেখতে পায়। ঘুম ভাঙলে তার সামনে এক নানকে প্রার্থনা অবস্থায় দেখতে পায়। মুহূর্তের মধ্যেই কেউ নেই। হঠাৎ সিস্টার ভিক্টোরিয়া তার কানে ফিসফিস করে বলে, ঈশ্বর তোমার রক্ষা করুক। এই বলেই গলায় দড়ি দিয়ে সে ঝাঁপ দেয়। বুঝতে আর বাকি রইল না এটা সিস্টার ভিক্টোরিয়ার রুম। হঠাৎ সেই রুমের এক গোপন দরজা খুলে যায়। ঘুটঘুটে অন্ধকারে মোমবাতি নিয়ে রওনা হয় সেই পথে। পৌঁছায় বেসমেন্টের এক অজানা হল রুমে। চারিপাশে হোলি ক্রস, সামনে রহস্যময় দরজা যার গায়ে লেখা ফিনিথিক দিও, ঈশ্বরের সঙ্গ এই পর্যন্তই। দরজা খুলে গেলে দেখা যায় ভ্যালেক দাঁড়িয়ে সমস্ত ক্রস উল্টাতে লাগলো। কোনো মতে হাতে থাকা চাবিটা নিয়েই সেখান থেকে পালাতেই যাবে, দেখে দরজা বন্ধ। সিস্টার ওয়ানা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি তাড়াতাড়ি সামনের পথ ধরে বেরিয়ে যাও, গিয়ে প্রার্থনা শুরু করো। বার্ক এবার কিছুটা শঙ্কিত। তার সামনে ড্যানিয়াল চারিপাশ থেকে তাকে হত্যার চেষ্টা করছে। সে বুঝতে পারে এটা ড্যানিয়াল নয়, বরং ডিমন ভ্যালেক, যে তার ভেতরের অনুশোচনাকে কাজে লাগিয়ে দুর্বল করতে চাইছে। কোনো মতে সেখান থেকে বের হতে সক্ষম হয়। আইরিন কোনো মতে চার্চে এসে পৌঁছালে দেখে সিস্টার ওয়ানা মৃত পড়ে আছে। তবে মনে প্রশ্ন জাগে, তাকে সেখানে কে বাঁচালো? হঠাৎ একদল নান মুহূর্তের মধ্যেই উপস্থিত হয়ে জানায় তাদের প্রার্থনা করে যেতে হবে। কোনো ভুল ত্রুটি ছাড়া যাই হয়ে যাক না কেন, চোখ খোলা যাবে না। ল্যাটিন ভাষায় শুরু হয় প্রার্থনা। মুহূর্তের মধ্যেই কোনো এক অজানা শক্তি সবাইকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আইরিন তার মনোযোগ হারায়নি। অন্যদিকে বার্কের মনে পড়ে যায় ফ্রেঞ্চির বলা একটা কথা, যে নানেরা কনভেন্ট থেকে বের হয় না। তারা তাদের নিত্যদিনের সামগ্রী ডেলিভারি রুম থেকেই নিয়ে যায়, যার জন্য তাদের কনভেন্ট থেকে বাইরে যেতে হয় না। বার্ক বুঝে যায় যে দ্বিতীয় দরজা কোথায়। সেখানে গিয়ে পৌঁছালে সম্মুখীন হয় এক অবয়বের, কিন্তু সঠিক মুহূর্তে ফ্রেঞ্চি এসে তাকে বাঁচিয়ে নেয়। আইরিন প্রার্থনা করেই যাচ্ছে। কোনো মতেই অশুভ শক্তি তার ধ্যান ভঙ্গ করতে পারছে না, তাই তাকে পেছন থেকে আঘাত করতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে বোঝা যায় যে তার প্রার্থনা কোনো কাজেই দেয়নি, বরং তার পিঠে আছড়ে পেন্টাগ্রাম এঁকেছে এবং এখানেই তাকে সে পজিশনে নিয়ে নেয়। পরিবেশটা শান্ত হলে উঠে বাকি নানদের সান্ত্বনা দিচ্ছে। একটু পরেই ফাদার বার্গ আর ফ্রেঞ্চি সেখানে উপস্থিত হয়। তাদেরকে নানের কথা বললে তারা বলে, কোথায়? এখানে তো কোনো নান নেই। বার্গ জানায়, এই অবধি আমরা যা কিছুই দেখছিলাম সেটা ছিল সেই শয়তানের পাতা ভাত। সামনে পড়ে যাচ্ছে কয়েক সপ্তাহ আগের সিস্টার ওয়ানার লাশ। যখন তার জন্য প্রার্থনা করতেই যাবে, তার ডেড বডি হঠাৎ উঠেই তাদের উপর হামলা করে।
ব্যাগ থেকে হোলি ওয়াটার বের করে ক্রসে ছিটিয়ে এই মৃতদেহে এক্সরসিজম চালায় এবং এই দেহ থেকে শয়তানকে তাড়াতে সক্ষম হয়। তারা বুঝতে পারে এই কনভেন্টের অন্যান্য নানেরা মারা গেছে আরও অনেক আগেই, বরং সিস্টার ভিক্টোরিয়া আর জেসিকা মিলে এই শয়তানকে বন্দি করতে চেয়েছিল, তবে তারা সক্ষম হয়নি। ভ্যালেকের একটা জীবিত দেহ প্রয়োজন যাতে করে সে এই পৃথিবীতে আসতে পারে, কিন্তু সিস্টার ভিক্টোরিয়া তা হতে দেয়নি। ফ্রেঞ্চি জানায়, যেহেতু সব সমস্যার মূলে পৌঁছেছি তো এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। কিন্তু আইরিন জানায় তারা যেতে পারবে না, এখানে থেকে এটা সমাধান করেই তারপর যেতে হবে। আইরিন ফাদার বার্গকে জানায়, আমি গোপন কক্ষের প্রবেশ দরজা খুঁজে পেয়েছি। এখন এই নরকের দরজা বন্ধ করতে জিসাস ক্রাইস্টের পবিত্র রক্ত খুঁজতে হবে, যেটা কিনা এই কনভেন্টের মধ্যেই কোনো এক গোপন কক্ষে রয়েছে। তবে যাওয়ার আগে আইরিন তার শপথ গ্রহণ করতে চায়। সে তার ডিসিশন নিয়ে নিয়েছে যে সারা জীবন নান হয়েই থাকবে। শপথ শেষে তারা সেই গোপন কক্ষে গিয়ে পৌঁছায়। মাদার ম্যারির মূর্তির ইশারায় তারা সেই গোপন দরজার সন্ধান পায় এবং সেখানেই তারা হোলি রেলিক ব্লাড অফ ক্রাইস্টের সন্ধান পায়। বার্গ তা আইরিনকে পরিয়ে দেয় এবং রওনা হয় সেই গেটের উদ্দেশ্যে। মনে সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে। তিনজন তিন দিকে চলে যায় সেই গোপন কক্ষের সন্ধানে। হাতে বন্দুক নিয়ে ফ্রেঞ্চি এক রুমের কাছে যেতেই হঠাৎ হাতে থাকা মশাল নিভে যায়। শুনতে পায় এক হুঙ্কার। আইরিন হাঁটতে হাঁটতে অনুভব করল তাকে কেউ নজর রাখছে। পেছনে ঘুরতেই নানের পোশাকে এক অবয়বকে দেখতে পায় এবং তারপর কোনো মতে বেঁচে গিয়ে সে একটা নির্দিষ্ট কক্ষে গিয়ে পৌঁছায়। পেছনে একটা মোমবাতি জ্বলে উঠল এবং সেখানেই পা দিতেই লক্ষ্য করে যে একটা পেন্টাগ্রামের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তার সামনে সাদা কাপড়ে পরা অবয়ব। এরই সাথে রুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। আইরিনের চিৎকার শুনতে পেয়ে ফ্রেঞ্চি আর বার্গ পাগলের মতো তাকে খুঁজছে। ফাদার বার্গের সামনে নানদের পোশাকে কয়েকজন অবয়ব দাঁড়িয়ে মন্ত্রচায়ন করছে। ক্রমশই তার দিকে এগিয়ে আসছে তারা। বার্গ হ্যারিকেনে থাকা কেরোসিন ঢেলে ক্রস এঁকে আগুন জ্বালিয়ে সেখান থেকে অন্য পথে চলে যায়। ফ্রেঞ্চি কোনো মতে সেই আসল কক্ষ খুঁজে পায়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করতেই সম্মুখীন হয় সেই অবয়বদের। দেখে বোঝা যাচ্ছে যেমনটা এখানে কোনো এক রিচুয়াল হতে চলেছে। দেখতে পায় পেন্টাগ্রামের মধ্যে আইরিন শূন্যে ভেসে আছে। যখন সে মুখোশটা সরায় বুঝতে পারে তাকে সেই শয়তান পজেস্ট করে নিয়েছে। ফ্রেঞ্চিকে সে শূন্যে ভাসাতে লাগে। যখন তাকে হত্যা করতেই যাবে চালাকি করে আইরিনের কোমরে থাকা সেই হোলি ব্লাড ছিটিয়ে দিলেই তার ভেতর থেকে ভ্যালেক বেরিয়ে আসে। ভ্যালেক তার গলা চেপে ধরলে আইরিন তাকে বাঁচাতে আসলেই তার হুঙ্কারে সে ছিটকে গিয়ে পানিতে পড়ে যায়। বার্গ কোনো মতে সেই কক্ষের সন্ধান পেয়ে আসতেই যাবে, ভ্যালেক তাকে আটকে ফেলে। সাপের বেশ ধরে তার উপর আক্রমণ করে। এবার ভ্যালেক তার সর্বোচ্চ শক্তি দিয়ে আইরিনের উপর চড়াও হয়, কিন্তু তার হাত থেকে ভুলবশত সেই রেলিকটা পড়ে যাওয়াতে সে কিছুই করতে পারছিল না। কোনো মতে চালাকি করে সমস্ত রক্তমুখী নিয়ে ভ্যালেকের শরীরে নিক্ষেপ করে। ভ্যালেক যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সম্পূর্ণ কনভেন্ট জুড়ে তার আর্তনাদে কেঁপে উঠল। এরই সাথে সেই নরকের প্রবেশ দরজা সিল হতে লাগলো। সঠিক সময়ে ফ্রেঞ্চি এসে তাকে পানি থেকে উদ্ধার করে তার প্রাণ বাঁচায়। সজ্ঞানে আসলে ফ্রেঞ্চি বলে, দুঃখিত, আমি তোকে কিস করেছি। না না, ওই কিস না, জীবন বাঁচানোর কিস। সকাল হতে হতেই তারা বেরিয়ে পড়ে গন্তব্যে। কনভেন্টে থাকা সমস্ত নানদের সমাধি দিয়ে প্রে করে নেয়। আইরিন ফ্রেঞ্চিকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার আসল নাম কি? তা তো বললে না। সে জানায়, আমার আসল নাম মরিস থরাল্ড। আইরিন জিজ্ঞেস করে, তো এখন কোথায় যাবে? ফ্রেঞ্চি জানায়, রোমানিয়াতে থেকে শিক্ষা হয়ে গেছে। কোথায় আর যাব? নিজের দেশের বাড়ি। গ্রামে বাবার সাথে ক্ষেত খামারই করব। তবে দেখা যায় ফ্রেঞ্চির ঘাড়ে উল্টো ক্রস। বুঝতে আর বাকি রইল না যে ভ্যালেক সেখানে সিল হয়নি, বরং ফ্রেঞ্চিকে নিজের ভ্যাসেল বানিয়েছে। এই ঘটনার 20 বছর পর ক্যারোলিন নামের এক মহিলা কিছু প্যারানর্মাল সমস্যায় ভোগার কারণে এডওয়ার্ড ওয়ারেন আর লরেন ওয়ারেনের খোঁজ পেয়ে তাদের সাথে দেখা করতে চলে যায়। ইউনিভার্সিটিতে ডিমোনোলজি নিয়ে লেকচার হচ্ছে। সেখানে তারা একটা কেস নিয়ে ডিসকাস করছিল। একজন ফ্রেঞ্চ ক্যানাডিয়ান কৃষক বলা চলে ক্লাস 3 অবধি পড়ালেখা করেছে, কিন্তু পসেসড হওয়ার পর থেকে অনর্গল ল্যাটিন ভাষায় কথা বলতে লাগলো। ভয়ানক বিষয়, পসেসড হওয়ার সময় তার শরীরের বিভিন্ন জায়গায় উল্টো ক্রস দেখা যায়। লরেন আধ্যাত্মিক শক্তি ব্যবহার করলে হঠাৎ করে তার ভেতরে
কাঁপুনি দিয়ে ওঠে, কেননা সে দেখেছিল ভ্যালেককে এবং আজও অবধি কোনো এন্টিটি তাকে এতটা ভয় দেখাতে পারেনি। তবে যদি ক্যারোলিনের সাথে ঘটে যাওয়া ঘটনা জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দি কনজিউরিং 2013 মুভিটি দেখে আসতে পারো। কিন্তু এখন প্রশ্ন, কে এই ভ্যালেক? ভ্যালেক ডিমনের নাম উঠে আসে এক প্রাচীন জাদুবিদ্যার বই থেকে, যার নাম দ্য লেসার কি অফ সোলেমন। সেই বইয়ে ভ্যালেককে ছোট ফলেন এঞ্জেল হিসেবে দেখানো হয়েছে। তার অবস্থান সেরা 61তম ডিমনের পরে এবং সে 30টা ডিমনের লর্ড। বইয়ের বর্ণনা এসেছে তার বাহন হচ্ছে 2 মাথা বিশিষ্ট ড্রাগন। তাছাড়া তাকে নরকের রাজা হিসেবে খেতাব দেওয়া হয়েছে। তাকে ব্যবহার করা হয় গোপন কিছু সন্ধানের জন্য এবং এরই সাথে সে সাপেদের সর্দার। তবে প্রশ্ন আসে, দ্য নান মুভিতে ভ্যালেককে কেন নানের রূপে দেখানো হয়? ভ্যালেক মূলত তাদেরকেই টার্গেট করে যাদের ধর্মবিশ্বাস খুব দৃঢ়, বিশেষ করে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মানুষদের। ভ্যালেক বুঝে যে ঈশ্বরের প্রতি আস্থাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তাই নানের পোশাকে সে সেই আস্থাটাই মুছে ফেলে তা ভয় বানিয়ে টার্গেট করে মানুষদের। এবং সেই সাথেই শেষ হয় দ্য নান মুভির এক্সপ্লেনেশন। তাছাড়া এত কষ্ট করে ভিডিও মেক করি, লাইক না করেই চলে যাও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও কনজিউরিংয়ের নেক্সট মুভি আনবো কিনা। তাছাড়া প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে অল সেট করে দিতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। টিল দেন, I am Iron Man.